আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও তোমাদের জন্য দারুণ একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ড্রামাটাও তোমাদের অনেক ভালো লাগে। তো আজ আর কোনো ইন্ট্রো না দিয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। বরাবরের মতোই আমি মুভিগুলো আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার নায়ক লিং আর নায়িকা শাওকে একসাথে দেখতে পাই। লিং শাওকে জিজ্ঞেস করে, তুমি কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে? কিন্তু শাও তার কথার কোনো উত্তর দেয় না। তখন লিং একটু রেগে গিয়ে বলে, তোমার বাবা কি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে নিষেধ করেছে নাকি? শাও অবাক হয়ে বলে, আশ্চর্য, তুমি আমার উপর এভাবে রাগ দেখাচ্ছ কেন? তখন লিং তার অনেকটা কাছে গিয়ে বলে, কারণ আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই, সবসময় তোমার পাশে থাকতে চাই। এরপর সে আরো বলে, আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো? কিন্তু মাথা মোটা শাও তো ওর কথার কোনো মানেই বুঝতে পারে না। এখান থেকে আমরা জানতে পারি লিং আর শাও হচ্ছে ভাই বোন। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। শাও সবসময় লিং এর খেয়াল রাখতো। একসাথে থাকতে থাকতে তারা ধীরে ধীরে একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। তবে তারা আসল ভাই বোন ছিল না। শাওয়ের মা আর লিং এর মা ছিলেন বেস্ট ফ্রেন্ড। সেই কারণেই শাও ছোটবেলা থেকে লিংকে নিজের ভাই মনে করত। এরপর আমাদের 3 বছর আগের ঘটনা দেখানো হয়। শাও সবসময় পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করত, আর লিং ছিল তার সম্পূর্ণ উল্টো। লিং ছিল স্কুলের টপার। একদিন শাওয়ের মা শাওকে বকাঝকা করতে থাকে, কারণ তাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী ছিল আর শাও হয়েছিল 29তম। তখন লিং বলে, আসলে একটা মেয়ে অসুস্থ ছিল, তাই সে পরীক্ষায় দিতে পারেনি। ও যদি পরীক্ষা দিত তাহলে শাও 30তমই হতো। এটা শুনে শাওয়ের মা আরো রেগে যান আর শাওকে প্রচুর বকা দেন, এমনকি ঘর থেকে বের হয়ে যেতে পর্যন্ত বলেন। কিন্তু শাওর কোনো মন খারাপই হয় না, উল্টো সে খুশি মনে লিংদের বাড়িতে চলে যায়, কারণ দুই পরিবারের বাড়ি ছিল পাশাপাশি। লিং এর মা শাওকে দেখে খুশি হয়ে বলেন, তোমার জন্য একটা নতুন জুতো কিনেছি। নতুন জুতো পেয়ে শাও তো খুশিতে আটখানা। এদিকে লিং বলে, মা আমার জুতাটা তো ছিঁড়ে গেছে, আমি কি পরবো? তখন তার মা বলেন, পরে তোমার জুতায় সুপারগুলো লাগিয়ে দেবো। এ কথা শুনে লিং এর হাত থেকে প্রায় জুতাটাই পড়ে যাওয়ার অবস্থা। বেচারা বুঝে গেল এই বাড়িতে তার চেয়ে শাওর কদর বেশি। এরপর শাও লিং এর রুমে গিয়ে কম্পিউটারে ড্রামা দেখতে বসে, কিন্তু লিং কম্পিউটার বন্ধ করে দিয়ে তাকে পড়তে বসতে বলে। এটা নিয়েই দুজনের মধ্যে ছোটখাটো ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই তাদের প্রতিবেশী সু লিং এর জন্য কুকিজ নিয়ে আসে। সু মনে মনে লিংকে পছন্দ করত, তাই সে সুযোগ পেলেই লিং এর সাথে ফ্লার্ট করার চেষ্টা করত। কিন্তু লিং এর রুমে শাওকে দেখে তার ভীষণ হিংসা হয়। সে বলে, তোমার কি নিজের কোনো ঘর নেই? সারাদিন এখানে কি করো? এ কথা বলে সে রাগ করে চলে যায়। আসলে সু আর শাও একই ক্লাসে পড়তো। সু চলে যাওয়ার পর লিং জোর করে শাওকে পড়তে বসায়। পরের দিন দুজন একসাথে স্কুলে যায়। ক্লাসে গিয়ে শাও তার বেস্ট ফ্রেন্ড জোয়ানের সাথে নানা বিষয় নিয়ে গল্প করতে থাকে। জোয়ান বলে, কয়েকদিন ধরে স্কুলের পাশে কিছু গুন্ডা ছেলেকে দেখা যাচ্ছে, ওরা নাকি একটা ছেলের মাথাও ফাটিয়ে দিয়েছে। দুই বেস্ট ফ্রেন্ড একসাথে হলে যা হয় আর কি, গল্পের শেষই নেই। তোমারও যদি এমন আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করার মতো একটা বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে তার নামটা কমেন্ট করে জানাও। এমন সময় টিচার ক্লাসে ঢুকে পড়েন। জোয়ান তখন ফোন দেখছিল, তাই টিচার তার ফোন নিয়ে নেন। টিচার বলেন, ফাইনাল পরীক্ষার পর ফোন ফেরত পাবে। জোয়ানের তো মনটাই খারাপ হয়ে যায়, কারণ আজ তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। তাই শাও একদিনের জন্য নিজের ফোনটা জোয়ানকে দিয়ে দেয়। স্কুল শেষে শাও লিংকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ শাসের লিং এর সাইকেলের পাশে কিছু রক্ত দেখতে পায়। শাও মনে করে গুন্ডা ছেলেগুলো হয়তো লিংকে ধরে নিয়ে গেছে, তাই সে চারদিকে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে লিং একদম সুস্থ স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে আসে, কিন্তু এসে দেখে শাও এখনো ফেরেনি। তাই সে শাওকে কল করে, কিন্তু ফোনটা তখন জোয়ানের কাছে ছিল। লিং জিজ্ঞেস করে, শাও কোথায়? জোয়ান বলে, আমি জানি না। এটা শুনে লিং চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে শাওকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় 3টা ছেলে শাওকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে ছুরি। লিং তাদের সাথে ঝামেলা করতে যায়, কিন্তু পরে জানতে পারে শাও ভুল করে তাদের বার্গার ফেলে দিয়েছে, তাই তারা বার্গারের টাকা চাইছিল। শাওর কাছে টাকা না থাকায় লিং তাদের টাকা দিয়ে দেয়। বাড়ি ফিরে শাও লিংকে বকতে শুরু করে, তুমি কোথায় গিয়েছিলে? লিং বলে, বন্ধুদের সাথে হোমওয়ার্ক করতে গিয়েছিলাম, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, তুমি নিজের কথা ভাবো। তখন শাও বলে, না, আমি তো তোমাকে প্রমিস করেছি আমি সব সময় তোমার খেয়াল রাখবো। এরপর আমাদের অতীতের আরেকটা ঘটনা দেখানো হয়। ছোটবেলায় লিং এর বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল। তখন লিং খুব মন খারাপ করেছিল। সেই সময় ছোট শাও তার কাছে এসে বলেছিল, মন খারাপ করো না, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। বর্তমানে লিং তোয়ালে দিয়ে শাওর চুল মুছিয়ে দিচ্ছিল, আর তোয়ালের অন্য পাশ দিয়ে নিজের চুলও মুছিল। এভাবে দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। লিং একদৃষ্টিতে শাওর দিকে তাকিয়ে থাকে। তার মনে শাওকে নিয়ে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিং খুব কম কাঁদো, কিন্তু যখন প্রথম শাওকে তাদের বাসায় নিয়ে আসা হয় তখন শাওর কান্না দেখে সেও কাঁদতে শুরু করে। এরপর থেকেই তারা একসাথে বড় হতে থাকে। শাও ছিল ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে, আর লিং ছিল শান্ত ভদ্র ছেলে। মজার ব্যাপার হলো শাও যখনই লিংকে প্রোটেক্ট করতে যেত তখনই উল্টো তার ক্ষতি করে ফেলতো। একদিন কয়েকটা ছেলে লিংকে বুলিং করছিল, তখন শাও সাহস করে তাদের দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত পাথরটা গিয়ে লাগে লিং এর মাথায়। ফলাফল গুন্ডারা বাঁচলো আর লিং এর মাথা ফেটে গেল। বেচারা লিং শাওর এসব কাণ্ডকারখানায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাই সে শাওর সাথে খেলতো না, এমনকি তাকে নিজের বোনও বানাতে চাইতো না। এ কারণে সে সবসময় শাওকে ইগনোর করত। কিন্তু শাও ছিল নাছোড়বান্দা, সে কোনোভাবেই লিং এর পিছু
ছাড়তো না। এভাবেই ঝগড়া, দুষ্টুমি আর হাসি কান্নার মধ্য দিয়ে তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। পরের সিনে আমরা একটি নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হই। তার নাম হান। সে লিং আর শাওয়ের সাথে একই ক্লাসে পড়ে। হান সবসময় লিংকে নিয়ে জেলাস ছিল, কারণ লিং ক্লাসে সবসময় প্রথম হতো আর হান দ্বিতীয়। অনেক চেষ্টা করেও সে কখনো লিংকে টপকাতে পারেনি। এরপর ক্লাস শুরু হয়। টিচার কয়েকজন ছাত্রছাত্রীকে স্কুল পরিষ্কার করার দায়িত্ব দেন। তাদের মধ্যে শাও ছিল। সবাই মিলে স্কুল পরিষ্কার করছিল। এমন সময় জোয়ান কান্নাকাটি করতে করতে শাওকে বলে, বান্ধবী প্লিজ টিচার রুম থেকে আমার ফোনটা চুরি করে এনে দাও। শাও প্রথমে রাজি হতে চায় না, কিন্তু জোয়ানের কান্না দেখে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে লিং আসে। যেহেতু সে ক্লাস ক্যাপ্টেন ছিল, তাই সবার কাজ তদারকি করছিল। এদিকে গাছের ডালে একটা পলিথিন আটকে ছিল। শাও সেটা পরিষ্কার করতে গিয়ে এমন ভাবে লাফ দেয় যে তার প্যান্টটি ছিঁড়ে যায়। লিং তো তাড়াতাড়ি নিজের জ্যাকেট খুলে শাওকে পরিয়ে দেয়। তারপর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে শাও আর লিং একসাথে বসে খাবার খাচ্ছিল। খাওয়া শেষ করে শাও লিং এর ঘর পরিষ্কার করতে যায়। ঘর গুছাতে গিয়েই সে একটা বক্স খুঁজে পায়। বক্স খুলে দেখে ভেতরে কিছু অদ্ভুত সিডি রাখা আছে। শাও তো এটা দেখে চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু লিং দ্রুত তার মুখ চেপে ধরে বলে, এগুলো আমার না, আমার এক বন্ধুর, প্লিজ কাউকে বলো না। কিন্তু শাও ওর কথা বিশ্বাস করে না, উল্টো ব্ল্যাকমেইল শুরু করে দেয়। সে বলে, আমি সিক্রেটটা রাখতে পারি, তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। লিং অসহায়ের মতো জিজ্ঞেস করে, কি কাজ? শাও বলে, জোয়ানের ফোন চুরি করতে আমাকে সাহায্য করতে হবে। লিং এর হাতে তখন আর কোনো অপশনই ছিল না, তাই সে রাজি হয়ে যায়। পরের দিন ব্রেক টাইমে সব টিচার রুম থেকে বের হয়ে যাওয়ার পর শাও আর লিং টিচার রুমে ঢুকে পড়ে। দুজন মিলে ফোন খুঁজতে শুরু করে। ঠিক তখনই হান সেখানে চলে আসে। সে টিচারের সাথে কথা বলতে এসেছিল। হান ওদের দুজনকে সেখানে দেখে অবাক হয়ে যায়। শাও তাকে ইশারায় চুপ থাকতে বলে এবং আবার ফোন খুঁজতে থাকে। এদিকে দেখা যায় যে টিচার ফোনটা জব্দ করেছিলেন তিনি পাশেই ঘুমাচ্ছিলেন। ওদের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে ওদের দেখে ফেলেন। পরিস্থিতি বুঝে লিং কোনোভাবে একটা অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শাও আর হান বেচারা ফেসে যায়। হানের তো কোনো দোষই ছিল না। সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিচার তার কোনো কথাই বিশ্বাস করেন না। শেষ পর্যন্ত দুজনকেই শাস্তি দেওয়া হয়। এজন্য শাওলিং এর ওপর ভীষণ রেগে ছিল। সে বলে, আমি সবাইকে বলে দেব তুমি কি কি দেখো। তখন লিং পকেট থেকে জোয়ানের ফোন বের করে দেখায়। ফোনটা দেখে শাওর রাগ মূর্তি উধাও হয়ে যায়। মজার ব্যাপার হলো শাও একবারও জিজ্ঞেস করে না লিং ফোনটা কোথা থেকে আনলো। পরে আমরা দেখি লিং আবার টিচার রুমে গিয়েছিল। সে টিচারকে বলেছিল ফোনটা তার। ক্লাস টাইমে ফোন ব্যবহার করার কারণে টিচার তাকে শাস্তি দেন। শুধু শাওর জন্যই লিং এত ঝামেলা সহ্য করেছিল। পরের দিন স্কুল শেষে লিং আর শাও একসাথে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা দেখে লিং এর মা একটি লোকের সাথে গাড়িতে উঠছেন। এটা দেখে লিং এর মন খারাপ হয়ে যায়। শাও বিষয়টা বুঝতে পারে এবং ওর মন ভালো করার চেষ্টা করে। বাড়িতে ফিরে লিং চেয়েছিল তার মা যেন ওই লোকটার ব্যাপারে কিছু বলেন, কিন্তু তার মা কিছুই বলেন না। ফলে লিং এর মন আরো খারাপ হয়ে যায়। কিছুদিন পর ছিল লিং এর মায়ের জন্মদিন, তাই শাও আর লিং ওনার জন্য একটা গিফট কিনতে যায়। দোকানদার বলে, আমাদের এখানে একটা টাস্ক চলছে, টাস্কগুলো পূরণ করতে পারলে 40% ডিসকাউন্ট পাবেন। শাও তো টাস্কগুলো দারুণভাবে সম্পন্ন করে, আর টাস্ক করতে করতেই লিং আর শাও অনেকটা কাছাকাছি চলে আসে। সবগুলো টাস্ক সফলভাবে শেষ করায় তারা 40% ডিসকাউন্ট পেয়ে যায়। তারপর গিফট কিনে বাড়ি ফিরে আসে। লিং এর মায়েরও গিফটটা খুব পছন্দ হয়। এরপর আবার পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়, আর যথারীতি শাও এবারও খারাপ রেজাল্ট করে। তাই সে লিংকে বলে, প্লিজ ব্যাপারটা আমার মাকে বলো না। কিন্তু শু এসে সবকিছু শাওয়ের মাকে বলে দেয়। এ নিয়ে শাও আর শুয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ক্লাসে শাও আর জোয়ান সবসময় গল্প করত। পড়াশোনার চেয়ে ওদের গল্পের সিলেবাসই বড় ছিল। এ কারণেই তাদের রেজাল্টও খারাপ হতো। তাই টিচার ওদের আলাদা করে বসানোর সিদ্ধান্ত নেন। সিট আলাদা করার সময় দুই বান্ধবী এমন আচরণ করছিল যেন তাদের চিরদিনের জন্য আলাদা করে দেওয়া হচ্ছে। তাদের নাটক দেখে পুরো ক্লাস সহ টিচারও বিরক্ত হয়ে যায়। এরপর জোয়ানকে ক্লাস প্রেসিডেন্ট ওয়েনের পাশে বসানো হয়, আর শাওকে বসানো হয় হানের পাশে। হানের তখনও মন খারাপ ছিল, তাই শাও নিজের ব্যাগ থেকে অনেক খাবার বের করে তাকে দেয়। এরপর রাতের বেলা শাও একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায়। সে লিংকে কল করে কান্না করতে থাকে। লিং তাকে শান্ত করে এবং ফোনে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন স্কুল থেকে ফিরে লিং দেখতে পায় তার মা সেই লোকটার সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আসলে লোকটি ছিল লিং এর বাবা। এত বছর পর বাবাকে সামনে দেখে লিং খুব রেগে যায়। সে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। শাও বুঝতে পারে লিং এর মন খুব খারাপ, তাই সে লিংকে তাদের বাসায় নিয়ে আসে। শাও এবং তার বাবা মা মিলে লিং এর মন ভালো করার চেষ্টা করে। আসলে আগে লিংদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। সেই সময় কাজের খোঁজে তার বাবা পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও সিদ্ধান্তটা ভুল ছিল, তাই লিং এত বছর ধরে বাবার ওপর ভীষণ রেগেছিল। তবে লিং এর মা তাকে ক্ষমা করে দিয়েছেন, আর লিং এর বাবাও নিজের কাজের জন্য অনুতপ্ত ছিলেন। যাই হোক, পরের দিন শাও আর লিং একসাথে স্কুলে যাচ্ছিল। হান ওদের একসাথে দেখে ফেলে। সে মনে করে হয়তো তারা দুজন ডেট করছে, তাই সে শাওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আর লিং এর মধ্যে কি চলছে? তোমরা সবসময় একসাথেই থাকো? শাও হেসে বলে, আরে না, আমাদের মায়েরা তো বেস্ট ফ্রেন্ড। লিং আমার ভাইয়ের মতো, আমরা শুধু প্রতিবেশী। একথা শুনে হানের মাথায় একটা আইডিয়া আসে। সে শাওর কাছাকাছি থাকার চেষ্টা শুরু করে, সবসময় তার খেয়াল রাখে, কারণ সে ভাবছিল শাওর কাছ থেকে লিং এর দুর্বলতার খবর পাওয়া যাবে। হানের এমন কেয়ারিং আচরণ দেখে জোয়ান বলে, আমার মনে হয় হান তোমাকে
তোমাকে পছন্দ করে, কিন্তু শাও সেটা বিশ্বাস করে না। একদিন বাড়ি ফেরার সময় শাও দেখে হান ওদের পিছু পিছু আসছে। এটা দেখে সে মনে মনে খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে শুরু করে হান হয়তো সত্যিই তাকে পছন্দ করে। এরপর থেকে শাও হানের সাথে আরো বেশি কথা বলতে থাকে, আর এটা দেখে লিং এর ভীষণ জ্যালেস লাগে। একদিন হান শাওকে ডেজার্ট খাওয়ার জন্য ইনভাইট করে। এ কথা শুনে লিং এর মন খারাপ হয়ে যায়। পরের দিন শাও হানের সাথে ডেজার্ট খেতে যায়। সেখানে সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? হান হেসে বলে, না তেমন কিছু না, আমি তোমাকে শুধু ভালো বন্ধু মনে করি। এদিকে লিংও সেদিন তার বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল। সেখানে তাদের সাথে শাও আর হানের দেখা হয়ে যায়। এরপর সবাই মিলে শপিং করতে যায়। হান শাওর জন্য একটা ড্রেস পছন্দ করে, কিন্তু ড্রেসটা বেশ ছোট ছিল, তাই লিং এর সেটা পছন্দ হয় না। সে একটা বড় সুইটার পছন্দ করে এবং শাওকে সেটা পরিয়ে দেয়। পেমেন্ট করার সময় হান ড্রেসটার দাম দিতে চাইলেও লিং তাকে দিতে দেয় না, সে নিজেই টাকা দিয়ে দেয়। তারপর শাওকে নিয়ে বের হয়ে আসে। বাইরে এসে সে শাওর কাছে ড্রেসের টাকা চায়। শাওর কাছে যতটুকু টাকা ছিল সে দিয়ে দেয়। তখন লিং বলে, আমি কোনো ফকির না, নিজের টাকা নিজের কাছেই রাখো, এটা আমার পক্ষ থেকে তোমার নিউ ইয়ার গিফট। এ কথা শুনে শাও তো খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। তারপর থেকে হান সবসময় শাওয়ের সাথে সময় কাটাতে শুরু করে। প্রথম হান মূলত লিং সম্পর্কে জানার জন্যই শাওয়ের কাছাকাছি থাকতো, তবে ধীরে ধীরে তাদের মধ্যে সত্যিকারের একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন শাও হানকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেদিন সবাই মিলে একসাথে ডিনার করছিল। খাওয়ার সময় শাওয়ের বাবা বলে, হানের সাথে ভালো করে পড়াশোনা করো। তখন শাওয়ের মা বলে, ওকে আর জ্বালানোর কি দরকার, তোমার ঘরেই তো একটা টিচার আছে, তুমি লিং এর কাছেই পড়তে পারো। এই কথা শুনে হানের একটু জ্যালাস লাগে। এদিকে হান শাওয়ের বাবা মাকে ইমপ্রেস করার জন্য ডিনার শেষ হওয়ার পর টেবিল পরিষ্কার করা থেকে শুরু করে সব গুছিয়ে ফেলে। অন্যদিকে শাওয়ের মা আর লিং এর মা শাও আর হানকে খুব বেশি ক্লোজ হতে দিতে চাইছিলেন না, কারণ তারা নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতে একসাথে দেখতে চেয়েছিলেন। এরপর থেকে শাও আর হান প্রায় সবসময় একসাথেই থাকতো। হান সবসময় শাওয়ের অনেক খেয়াল রাখতো। আসলে নিজের অজান্তেই সে শাওকে পছন্দ করতে শুরু করেছিল, তবে সে নিজেও তখনও বিষয়টা বুঝতে পারেনি। একদিন হান শাওকে নিজের স্বপ্নের কথা বলে। হান জানায় সে ভবিষ্যতে একজন আইডল হতে চায়। অন্যদিকে হান আর শাওকে একসাথে দেখে লিং তো হিংসায় পুড়ছিল। সে তেলে বেগুনে জ্বলে গিয়ে শাওকে বলে, হানের থেকে একটু দূরে থাকো, কিন্তু শাও তার কথায় কোনো গুরুত্বই দেয় না। এতে লিং আরো বেশি জ্যালাস হতে থাকে। সে কোনোভাবেই শাও আর হানকে একসাথে মেনে নিতে পারছিল না। ওদের একসাথে দেখলেই তার ভেতরটা জ্বলে উঠত। এরপর একদিন লিং এর বাবা তাদের বাড়িতে আসেন। তাকে দেখেই লিং বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সবসময় বাবাকে এড়িয়ে চলত। তখন শাও লিংকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, উনি তো নিজের ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়েছেন, তুমি যদি ওনাকে ক্ষমা না করো তাহলে কখনোই সবকিছু ঠিক হবে না। আর তোমার মায়ের অনুভূতির প্রতিও সম্মান দেখানো উচিত। উনি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন, অন্তত তোমার মায়ের জন্য হলেও তোমার বাবাকে মেনে নাও। দেখো, তোমার বাবা এখনো তোমার মায়ের অনেক খেয়াল রাখেন। শাওয়ের কথা শুনে লিং বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখে তার মা খুব অসুস্থ হয়ে শুয়ে আছেন, আর তার বাবা ওনার জন্য ওষুধ কিনে এনেছেন। এটা দেখে লিং বুঝতে পারে তার বাবা সত্যি এখনো তার মাকে অনেক ভালোবাসেন, তাই সে বাবাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে বাবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এখানে আমরা আরো জানতে পারি লিং এর বাবা দূরে থাকলেও প্রতি মাসে তাদের জন্য টাকা পাঠাতেন, মানে তিনি দূর থেকেই তাদের খোঁজ খবর রাখতেন। কিন্তু এতদিন এসব কিছুই লিং জানতো না। এরপর স্কুলে একটি প্যারেন্টস মিটিং এর আয়োজন করা হয়। সেখানে শাওয়ের মায়ের পরিবর্তে লিং এর মা আসেন। এটা দেখে স্কুলের সবাই গসিপ শুরু করে দেয়। তারা বলতে থাকে, মনে হয় পারিবারিকভাবেই শাও আর লিং এর বিয়ে ঠিক করা আছে। এসব কথা শুনে হান আর সু দুজনেই জ্বলে পড়ে যাচ্ছিল। অন্যদিকে শাও লজ্জায় মুখ লুকিয়ে হাঁটছিল। ঠিক তখনই লিং এসে তাকে ধরে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? শাও বলে, তুমি শুনতে পাচ্ছ না সবাই আমাদের নিয়ে কি সব বলছে? তখন লিং মুচকি হেসে বলে, আচ্ছা যদি এগুলো সত্যি হয়ে যায়, যদি সত্যি আমি তোমার হাজব্যান্ড হয়ে যাই? লিং এর মুখে এসব কথা শুনে শাও আরো বেশি লজ্জা পেয়ে যায়। সে বলে, আরে এসব কখনোই হবে না। তখন লিং বলে, তাহলে এত লজ্জা পাচ্ছ কেন? এ কথা বলেই সে শাওয়ের কাঁধে হাত রেখে হাঁটতে থাকে। পরের দিন স্কুলে হান আর শাওকে একসাথে দেখে লিং এর এক বন্ধু বলে, দেখেছিস ওরা কত ক্লোজ, আমার মনে হয় ভবিষ্যতে হানি তোর দুলাভাই হবে। এ কথা শুনে লিং এর মাথায় আজব এক কল্পনা চলে আসে। সে কল্পনা করে হান আর শাওয়ের বিয়ে হয়ে গেছে, তাদের অনেকগুলো বাচ্চাও আছে, আর সেই বাচ্চাগুলো তাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকছে। এসব ভেবে লিং তো চিন্তায় পড়ে যায়। বেচারা এমন মুখ করেছিল যেন আগামীকালই বিয়ের কার্ড ছাপা হয়ে যাবে। তাই সে তাড়াতাড়ি গিয়ে শাও আর হানের মাঝখানে বসে পড়ে। এরপর থেকে সে সব সময় ওদের দুজনের উপর নজর রাখতে থাকে। পরের সিনে আমরা হানকে খুব খুশি দেখতে পাই, কারণ আজ সে শাওকে নিয়ে মুভি দেখতে যাবে। এদিকে শাও রেডি হয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় লিং তার এক বন্ধুর সাথে মারামারি করে বাড়িতে ফিরে আসে। লিং এর এই অবস্থা দেখে শাও তার আঘাতের জায়গাগুলোতে ওষুধ লাগাতে শুরু করে, আর লিং এক দৃষ্টিতে তার দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল ওষুধের চেয়ে শাওয়ের কেয়ারই তার বেশি ভালো লাগছে। এরপর শাও জোর করে তাকে ওষুধ খাইয়ে দেয়, ঠিক যেমনটা ছোটবেলায় খাইয়ে দিত। অন্যদিকে হান প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে শাওয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শাওয়ের তো আসার কোনো নামই নেই। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছিল, আর বেচারা হান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় বরফ হয়ে যাচ্ছিল। আসলে লিং এর খেয়াল রাখতে গিয়ে
শাও হানের সাথে মুভি দেখতে যাওয়ার কথাই ভুলে গিয়েছিল। পরের দিন শাও স্কুলে এসে জানতে পারে হানের জ্বর হয়েছে, তাই সে স্কুলে আসেনি। তখনই শাওয়ের মনে পড়ে যায় গত রাতে তো তার হানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। বাড়িতে ফিরে শাও হানকে কল করে সরি বলে। হান বলে সমস্যা নেই। তখন শাও বলে আসলে লিং ব্যথা পেয়েছিল, তাই ওর খেয়াল রাখতে গিয়ে মুভি দেখতে যাওয়ার কথাই আমি ভুলে গিয়েছিলাম। এ কথা শুনে বেচারা হানের মনটাই খারাপ হয়ে যায়, কারণ আবারও লিং আর লিং এর কারণেই শাও তাকে ভুলে গিয়েছিল। তাই সে ঘুমানোর অজুহাত দিয়ে ফোন কেটে দেয়। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর সুয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে। জুন আবার শাওয়ের খুব ভালো বন্ধু ছিল। ছোটবেলায় ওরা একসাথে খেলাধুলা করত। অনেকদিন পর দেখা হয়, সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়। ডিনারের সময় শাও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, ফলে সে ড্র্যাঙ্ক হয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। শাও জুনকে বলে তুমি অনেক হ্যান্ডসাম। জুন হেসে বলে তুমিও অনেক কিউট। এসব কথা শুনে লিং এর তো প্রচন্ড জ্যালাস লাগে। সে সঙ্গে সঙ্গে শাওকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাসে ওঠার পর শাও লিং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর এটা লিং এর কাছে বেশ ভালোই লাগছিল। ঘুমের মধ্যে শাও যখন জানলার সাথে মাথা ঠুকে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই লিং তাকে ধরে ফেলে। ফলে ওরা দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। এরই মধ্যে শাওয়ের ঘুম ভেঙে যায়। সে দেখে লিং তার মাথার পাশে হাত দিয়ে রেখেছে। তখন শাও বলে তুমি আমার মাথায় এইভাবে হাত দিয়ে রেখেছো কেন? একথা শুনে লিং একটু অপ্রস্তুত হয়ে যায়, তাই সে দ্রুত শাওয়ের কাছ থেকে দূরে সরে বসে। এরপর আমরা দেখতে পাই লিং এর বাবা বড় একটা বাড়িতে শিফট হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু লিং এতে মোটেও রাজি ছিল না। তাই লিং এর বাবা শাওকে বলেন যেন সে লিংকে একটু বুঝিয়ে বলে, কিন্তু এটা শুনে শাওয়ের মন খারাপ হয়ে যায়, কারণ তারা দুজন তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এখন যদি আলাদা হয়ে যায় তাহলে কেমন হবে? এটা ভেবেই শাও কান্না করতে শুরু করে। সে লিং এর কাছে গিয়ে বলে তুমি কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? লিং মজা করে বলে তুমি যদি প্রতিদিন সকালে এভাবে আমাকে বিরক্ত করো তাহলে আমি সত্যিই চলে যাব। এ কথা শুনে শাও আরো বেশি কান্না করতে থাকে। সে বলে তোমার মনে নেই আমরা ছোটবেলায় সারাদিন এই বাড়িতে খেলতাম, এখানে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে? তখন লিং তাকে শান্ত করে বলে আচ্ছা ঠিক আছে, আগে চলো তোমাকে ব্রেকফাস্ট খাওয়াতে নিয়ে যাই। শাও বলে তোমার কি মনে হয় আমি এই অবস্থায় কিছু খেতে পারবো? কিন্তু মজার ব্যাপার হলো খেতে বসার পর সে এমন ভাবে খেতে শুরু করে যেন পৃথিবীর সব দুঃখ খাবারের প্লেটেই শেষ হয়ে যাবে। লিং তো ওকে খেতে দেখে হাসতেই থাকে। এরপর লিং বলে আমি কখনোই এই বাড়ি ছেড়ে যাব না। এ কথা শুনে শাও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে লিং এর বাবাও বুঝতে পারেন এই বাড়ির সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই তিনি আর বাড়ি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন না। তিনি সবাইকে জানিয়ে দেন যে তারা এই বাড়িতেই থাকবে। এ কথা শুনে লিং আর তার মা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এদিকে লিং এর সাথে তার বাবার সম্পর্ক ধীরে ধীরে আরো ভালো হতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর লিং এর ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা চলে আসে, তাই সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। অন্যদিকে শাও সবসময় তার খেয়াল রাখছিল। অবশেষে লিং পরীক্ষায় সফল হয়। এরপর পড়াশোনার জন্য তাকে অন্য শহরে চলে যেতে হয়, ফলে শাও অনেকটাই একা হয়ে যায়। সে তখন বন্ধুদের সাথে সময় কাটিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। এমন সময় হান সবাইকে জানায় একটা ভালো এন্টারটেইনমেন্ট কোম্পানি আমাকে ডেবিউ করার অফার দিয়েছে, আমি ট্রেনিং এর জন্য বিদেশে চলে যাব। এ কথা শুনে সবাই তার জন্য অনেক খুশি হয়। স্মৃতি হিসেবে তারা একসাথে একটা ছবিও তোলে। বিদায়ের আগে হান শাওকে বলে সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, তুমি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে তো? শাও হেসে বলে হ্যাঁ অবশ্যই। ঠিক তখনই শাওয়ের কাছে একটা কল আসে, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। হান ভেবেছিল শাও তাকে অন্তত একটা গুড বাই হাগ দেবে, কিন্তু শাও এরকম কিছুই করে না। তখন হান তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। সে বুঝতে পারে সে সত্যিই শাওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের মনের কথাটা আর কখনো বলা হলো না। এভাবেই দিন যেতে থাকে। এদিকে শাও আগের চেয়ে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়ে ওঠে, কারণ সে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে লিং এর ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চায়। আজ আবার লিং এর জন্মদিন ছিল। শাও তাকে খুব বেশি মিস করছিল, তাই সে লিং এর ডেস্কে গিয়ে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই হঠাৎ লিং সেখানে এসে হাজির হয়। শাও তো তাকে সেখানে দেখে মহা খুশি হয়ে যায়। মনে হচ্ছিল জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজটা যেন সে নিজেই পেয়ে গেছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের মতে শাওর জন্য কে বেশি পারফেক্ট, লিং নাকি হান? কমেন্টে অবশ্যই জানাবে। এই ড্রামাটা অনেক বড়, তাই এক পার্টে সম্পূর্ণটা দেওয়া সম্ভব না, আর দ্বিতীয় পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গল্পটাই বদলে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে দ্বিতীয় পার্ট ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।